भावितं तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम्।
শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের পদধূলি ও মা সরস্বতীর আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করতে চলেছে এক সুসজল সামাজিক যাত্রাপালা। সুখের তরি ভাসিয়ে দিলাম। রচনা ডক্টর তাপস কুমার, নির্দেশনায় মাস্টার সুজিত, সহ নির্দেশনায় সেটু পাল, পরিচালনায় দাদা কুমারপাড়ার সমস্ত সদস্যবৃন্দ, সহযোগিতায় দাদা কুমারপাড়ার সমস্ত সদস্যবৃন্দ, সুর, আলো ও ধ্বনি ও মহিলা শিল্পী মহামায়া ড্রেস হাউস গোলকুন্ডা। অভিনয়ে আপনাদের গ্রামের চিরপরিচিত সংঘ তাপস, মনোরঞ্জন, সন্দীপ, মিঠুন, ধর্মেন্দ্র, প্রদীপ, জয়দেব, চিরঞ্জিত, উত্তম ও বিশেষ চরিত্রে সুজিত। শুরু করতে চলেছি 1432 সালে আলোড়ন সৃষ্টিকারী সুজিত নির্দেশিত কুমারপাড়া পরিচালিত পাইনি কিছুই, শুধুই দিয়েছি উদার করে। কি চেয়েছি আর কি বা পেলাম, আর তাই তো দুঃসাগরে হতাশার হয়ে সুখের তরি ভাসিয়ে দিলাম। সুখের তরি ভাসিয়ে দিলাম। সুখের তরি ভাসিয়ে দিলাম। মন মাঝির খেয়াতে তুই দিলি রে পালকুলে, মন মাঝির খেয়াতে তুই দিলি রে পালকুলে, যাবি রে ভুষে যাবি যাবি
তুমি নিশ্চয়ই সারা কুমারী। আমি কুমারী না, আমি যখন ছেলে জন্ম দিয়েছি তখন আমি মা। তুমি মানো, তুমি সারা নিশ্চয়ই লাইনের মা। তুমি আমার সাথে চলো, তোমাকে আমি একটি প্রতিটা অপারেশন নিয়ে যাবো। সেখানে তুমি তোমার রূপ বলে অনেক টাকা রোজগার করবে। আমার হাতে কামড়ে দিলি, তবে দেখ চোখে তোর এই চোখের সামনে তোর বাচ্চা থেকে তোকে আমি এই শত্রুর হাত থেকে তোকে কেউ রক্ষা করতে পারবে না। চল চলে আয়, চলে আয় আমার সাথে, চলে আয়। তাহলে দেখ, ওর আগে তোকেই আমি শেষ করে ওকে আমি এখান থেকে তুলে নিয়ে যাবো। তুই আমায় বাঁচতে দিলি না, তোকে আমি আমি মানুষ করলাম, আমি কি করলাম? এবার তো আমাদের পুলিশে ধরে নিয়ে যাবে। হে ভগবান, আমি কি করলাম? একদম খেবো না। এই খুনের কথা তুমি আর আমি ছাড়া অন্য কেউ যেন জানে না। তুমি এখানে পালাও। কোথায় পালাবো? জীবনের কাছে ধপ করে খেতে খেতে বাঁচার ইচ্ছাটাই যে মরে গেছে। তোমার স্বামী বুঝি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে? আমার স্বামী নেই ভাই, ভক্তের নির্মম পরে হাসে। আমি আজ কুমারী মা। তার মানে কোনো অবৈধ সন্তানের জন্ম দিয়েছো তুমি? হ্যাঁ হ্যাঁ, সেই কথাটাই আমি তোমাকে শোনাবো। এসো আমার সঙ্গে, তুমি এসো। বাবু তুমি কোথায় গেলে বাবু? তুমি শিগগিরি এসো বাবু, আমাদের সর্বনাশ হয়ে গেছে বাবু, আমার মা সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে মাধবী, তুমি কাঁদছো কেন? আমার সর্বকপালটা পুড়ে গেছে বাবু। আপনার সঙ্গে অবৈধ মেলামেশা করে আমি আজ তোমার সন্তানের মা হতে চলেছি। তুমি আমার সন্তানের মা? এবার আমার কি হবে বাবু? মরা ছাড়া আমার আর কোনো উপায় নেই বাবু, আমার আর কোনো উপায় নেই। মরবে কেন মাধবী? তুমি মরবে কেন? তুমি আমার সন্তানের মা হতে চলেছো, তার দায় তো তোমার একার নয়, তার দায় আমারও। তাই আমি তোমায় কথা দিচ্ছি,
তোমার ওই গর্ভের সন্তানকে স্বীকৃতি দিতে আমি তোমায় আনুষ্ঠানিকভাবে বিয়ে করবো। আমি জেগে আছি, স্বপ্ন দেখছি না তো বাবু। স্বপ্ন দেবার আমি দেখবো মাধবী, আমার স্ত্রী আর সন্তানকে নিয়ে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার আগে আমাদের কুলদেবতা রাধা মাধবের নামাঙ্কিত সোনার হার আজ আমি তোমার গলায় পরিয়ে দিয়ে তোমায় আমি স্ত্রীর স্বীকৃতি দিলাম। তুমি আজ এত বড় তুমি মানুষ নও বাবু, তুমি মানুষ নও, তুমি দেবতা, তাই তোমার মতো দেবতার চরণে চলাই আমার সর্বপতি প্রণাম। এবার আমায় যেতে দাও মাধবী। তুমি তো জানো আজ আমি সাংবাদিকতার কাজ নিয়ে 1 মাসের জন্য বিদেশে যাচ্ছি। এই 1 মাস পর ফিরে এসে আমি তোমার সামাজিক রীতিনীতি মেনে আনুষ্ঠানিকভাবে বিয়ে করে বাড়ি নিয়ে যাবো। আর বাবু নয় মাধবী, আর বাবু নয়, এখন থেকে আমরা শুধুই স্বামী স্ত্রী। এবার আমি আসি, বিদায়। আমাদের সন্তানের খেয়াল রাখো। বিদায় মাধবী, মাধবী। বিদায়, বিদায়, বিদায় মাধবী, বিদায় মাধবী। দেখি দিনের পর দিন মাসের পর মাস অপেক্ষা করেও তুমি সেই সাংবাদিক খোঁজায় পাবে। তাই তাই এই মধ্যমাত্রিত সম্বোধন আজও তুমি ভয় বেড়াচ্ছ। আমি ওকে কেমন করে মানুষ করবো? এই সমাজে আমাদের মতো কুমারী মায়ের ক্ষেত্রে কোনো জায়গা নেই। কোথাও জায়গা না থাকলেও তুমি আমার বাড়িতে যাবে দিদি। দিদি, হ্যাঁ জানো, তোমার মতো আমার একটা দিদি ছিল। মাত্র কয়েকদিনের বাচ্চা দুটোকে নিয়ে আমি বড় দুশ্চিন্তায় ছিলাম। আমার জামাই বাবু হাট ফেল করে, আর সেই দুঃখে মেয়েটাকে নিয়েই আমি বড় দুশ্চিন্তায় ছিলাম। তুমি তুমি কাছে গেলে তোমার এই সন্তানের সাথে সাথে তোমার এই ওরাছি ফাঁকি দুটোকে বাঁচাতে তুমি আমার বাড়িতে যাবে দিদি। আমি তোমার ঘরে যাব, তবে একটা শর্তে দাদা। কিসের শর্তে দিদি? ও যে আমার সন্তান আর আমি যে তোমারই মা, এ কথা আমার অনুমতি ছাড়া তুমি কোনোদিন ওকে জানাতে পারবে না দাদা। বেশ, তবে তাই হবে দিদি। আজ থেকে সবাই জানবে ও আমার আপন থাকবে। আমার 2 ভাগ্নির নাম লিখেছি রানী ও রাধা, আর এর নাম রাখলাম রাজা। একে আমি রাজার মতো করে মানুষ করে বলবো দিদি, একে আমি রাজার মতো করে মানুষ করে বলবো। এসো দিদি, এবার আমার বাড়িতে এসো। এমনি করে দিন যায়, মাস যায়, অতিক্রান্ত হয় বছরের পর বছর। এর পরের ঘটনা 25 বছর পরে। Thank you.
আজ 5 বছর পর বাড়ি ফিরে আমার মাসিকে শুধু চমকেই দেবো না, সেই সাথে বলবো, মাসি গো মাসি, তোমাদের প্রাণ ঢালা আশীর্বাদে এই রাজা ইঞ্জিনিয়ারিং পাস করে একটা নামী কোম্পানিতে চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে এসেছে। আপনি? হ্যাঁ, আমি লেডি পুলিশ অফিসার ভয়ঙ্করী ভট্টাচার্যা। আমার কাছে খবর আছে যে মুম্বাই থেকে তুমি চোরাই মাল মানে নিষিদ্ধ মাদক দ্রব্য পাচারের উদ্দেশ্যে তুমি এখানে এসেছো। না ম্যাডাম, না, আমি কোন চোরাকারবারি নই। আপনি কোনো ভুল ইনফরমেশন পেয়েছেন। ধরা পড়লে সবাই এরকম সবাই গায়। দেখি দেখি তোমার ব্যাগে কি আছে দেখি। ইম্পসিবল, এইভাবে আপনি মিথ্যা লিখে দিয়ে আমার ব্যাগ সার্চ করতে পারেন না। আমি সার্চ করতে দেবো না। আমার মতো একজন লেডি পুলিশ অফিসারের সামনে তুমি দাদাগিরি দেখাচ্ছ? ইয়েস, লেডি পুলিশ অফিসার। আমি বলতে চাই যে ছেড়ে দেবো আর সারা রাক্ষস নয় যে গিলে খাবো। আমি হলাম লেডি পুলিশ অফিসার। কিছু না পারলে কি করবো? কামড়ে দেবো। কি করছেন? সত্যি সত্যি কামড়াবেন নাকি? না, আগে আমি সার্চ করবো। বিশ্বাস করুন ম্যাডাম, বিশ্বাস করুন ম্যাডাম, ব্যাগে কোনো চলে যাচ্ছে। ল্যাপটপ এর কাছে আছে, তুমি আগে তো বলো নি। এটা বলার কি আছে? এটা তো আমার কেনা ল্যাপটপ। কি দেখি কি দেখি? বিল, মানে বিল। কি বাবা ঢকঢকে করে জানো? নিশ্চয়ই তোমার একটা চোরাই মাল আছে, তদন্ত করতে হবে। আমাদের আপনি লিখছেন কেন? চুপ! এইবার আমি তোমাকেই সার্চ করব। কি করছেন? কি করছেন কি? দেখি দেখি দেখি। আপনি আমার কাছে নিচ্ছেন কেন? আরে বাবা, পুলিশ কবে ঠিক কাজ করেছে শুনি? পুলিশ যদি পুলিশের কাজ করতো তাহলে কি 10 টাকার পাউরুটি চুরি করে খেয়ে সে ছেলেটা জেলে, আর 10,000 কোটি টাকা চুরি করে সেই লোকটা বিদেশে পালাতে পারতো? ম্যাডাম, আপনি দেখো সকালে এই জিনিসগুলো আমি আপাতত থানায় নিয়ে যাচ্ছি, আর এগুলো যে তোমার জিনিস তা প্রমাণ দিতে তুমি থানায় এসো। আর প্রমাণ দিতে না পারলে চোরাই চালানের অপরাধে তোমার 12 বছরের জেল। হয় ম্যাডাম, হয় আপনি এভাবে আমায়। চুপ! আমি আবার বলছি, আমি পাবলিক নই যে ছেড়ে দেব, আর আমি রাক্ষস নই যে গিলে খাবো। আমি হলাম লেডি পুলিশ অফিসার।
আমার ব্যাগটা দিয়ে যান। সর্বনাশ, ওর মধ্যে যে আমার খুবই প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে। এখন আমি কি করি? কি আমার মানবেগ? তবে কি ওই পুলিশ অফিসার আমার মানবেগের ছিনতাই করে নিয়ে গেল? ও আকাশ সোনা সোনা মাটি সবুজ সবুজ ও আকাশ সোনা সোনা মাটি সবুজ সবুজ যে আমার নির্দেশনে কাজ লাগছে এই কত পড়তে চেনা গান করছে ওই মন মতার করে গান দেখি ও আকাশ সোনা সোনা এ মাটি সবুজ সবুজ ও আকাশ সোনা সোনা এ মাটি ওই দূরে নিয়ে পড়ে আছে থাকি না ও সকাল আলো 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 ও সকাল আলো 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 নতুন রঙের জোয়ার আলোর জোয়ারে বাহ, তুই যে এত ভালো গান গাস তা তো আমি জানতাম না। এই পাগল তুই লুকিয়ে লুকিয়ে গান শুনছিস কেন? আমি শুধু তোর গানেই শুনিনি রানী, আমি দেখেছি তোকে আনন্দে উচ্ছ্বাসে আতোয়ারা হতে, আর দেখেছি তোর দু চোখে সীমাহীন খুশি প্রশ্রয়। এর আগের কথা বলছিস? সকলের মতো নয় রে রানী, আমার যা মনে হয়েছে তাই বলছি। আচ্ছা কি মনে হচ্ছে শুনি? এই গান তুই নিজের জন্য গাছনি, তোর মনের মানুষকে উদ্দেশ্য করে গেছিস বল। একদম ঠিক বলেছিস। তা তোর মনের মানুষটা কেড়ে রানী? সে এখন আছে, পরে বলবো। আমারও একটা মনের মানুষ আছে জানিস, কি তোর মনে মানুষ? এখন নয় পরে বলবো। পরে কেন? আমি যে কোনো তার মনটাকে বুঝে উঠতে পারিনি, করতে পারিনি তার অন্তরের ভাষা। আমি তাকে যতখানি ভালোবাসি, সে আমায় ততটা ভালোবাসি কিনা আমি এখন জানতে পারিনি। জানতে পারবো সেদিন আমি বলার আগেই তুই বুঝতে পারবিস কে আমার মনের মানুষ আর আমি তাকে ভালোবাসি। হা হা হা। কি কথা বলে গেল? ও কে ওর মনের মানুষ? ও কাকে ভালোবাসে?
ভালোবাসি। একদম বলবি না। তা তুই এখানে কি জন্য এসেছিস? তোকে দেখতে আমার হ্যাপি লাগা মাইনি। আর তাই তো তোর বুঝিয়ে ফুল গুড় করি তোর মনে একটু জায়গা পাওয়ার জন্য। তোর মতো মেয়ে করতে কথা আমার মনে লাগে না। আরে আমার এই বলে অনেক আছে কি ফের জায়গা নিয়ে বসে। গেছে আমার মনের মানুষ, আমার রাজা সেই ছোট্টবেলায় ধুলো বালি দিয়ে ঘর করে বর বউ খেতে খেতে কখন যে ওকে আমি বলে বলে আমার বর ভেবে বসে আছি তার ঠিক নেই। তাই আমি ঠিক করেছি রাজা ফিরে এলে আমি রাজাকে বিয়ে করব। নিজের মাস্তুতো দাদাকে আরে রাজা আমার মাথা তালে নয়। এই কথাটা মামুর মুখে শোনার পর থেকে আমি রাজাকে মামু আমাকে ফোন করে এই কথাটা গোপন রাখতে বলা দিয়েছিল, কিন্তু এই কথা তোর কাছে বলা হয়ে গেল। এই কথা তুই যেন কারোর কাছ থেকে না বলে। একথা ভাবনা করলেও আমার মনের কথাটা যে ভাবনা করে ভাবছি না রানী। তাহলে মন দিয়ে শোন, ওই রাজাকে তুই তোর মাস্তুতো দাদা করে মনে রেখে দে। কারণ প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই। তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। ওরে, ওরে বাবা, ওরে, ওরে বাবা, সীতারো। ওরে, ওরে বাবা, ওরে, ওরে বাবা, সীতারো। খুব শিগগিরই তোকে বিয়ে করতে চাই। আর বিয়ে তো কাজ করবো। তোমার একটু আব্বু ফুর্তি করতে দোষ কি? ওই গায়ের বলে বলে এত প্রেরণা নয়। তোর মতো নেই কথা থেকে নিজেকে এগিয়ে দেবো। নেই করতে লাগবে খালি। তোকে আজ আমি তোর এত সাহস, তুই কিনা আমার বোনের ক্ষতি করার জন্য হাত ওঠাস। তোর এই হাত আমি মোচড়ে ভেঙে দেবো রে জানোয়ার। আমাদের ভাই বোনের সম্পর্কে একটা নোংরা কথা বললে আমি তোর দেখতে ছেড়ে দেবো রে জানোয়ার। আমার মুখ ভাঙা লাগে, তুই রানীর মুখ চাপা দে। ওই চাপার লোক ভালোবাসে বিয়ে করবে, এ কথা আমি সবাইকে সব বলে দিব। সব মনে রাখি, বলে আমার নাম বলে। এসব কি কথা বলে গেল রানী? আমরা নাকি মাস্তুতো ভাই বোন নই? এই ইয়ে মানে আরে দাদি তোকে দেখে তো আমার চোখ গিয়েছে রাজা। তুই যে হঠাৎ এভাবে বাড়ি ফিরে আসবি। কথা ঘোরাবি না, আগে আমার কথার জবাব দে। ভগবান বোধহয় এইভাবে সুযোগ করে দিয়েছে। এই সুযোগে রাজাকে আসল সত্যটা জানাতেই হবে। কি হলো, চুপ করে আছিস কেন? বল। না না আর আমি চুপ করে থাকবো না রাজা। আজ তোর আর আমার আসল পরিচয়টা আজ তোকে আমি জানাবো। আসল পরিচয় মানে? মানে একদিনের বিশেষ মুহূর্তে মামু আমাকে বলেছিল কি বলেছিল? কথাটা হচ্ছে মামু আমাকে বলেছিল মানে কি বলছিস? বলছিস রে হতভাগী, চুপ চুপ কর বলছি। মামু, কোন কথা তোমরা আমার কাছ থেকে গোপন করতে চাইছো? সব কথাই সব সময় জানতে নেই রে বাবা। এই হতভাগী, তোকে আমি কয়েক বার করে বলেছিলাম যে রাজার কাছে সেই সত্যটা বলবি না। কেন কেন বলেছিস? বল বল হতভাগী, বল বল। মামু,
রানীছি ছোট থেকে যার সাথে ভাই বোনের সম্পর্ক নিয়ে বড় হয়েছি, তাকে নিয়ে এমন নোংরা মন্তব্য করতে তোর চিন্তা একটু কাঁপলো না? ওরে হতভাগী, সারা দুনিয়াতে জানে তুই আর আমি মাসতুতো ভাই বোন। কিন্তু ঈশ্বর তো জানে আমার কেউ নয়। কি গো বাবু, তুমি না কি বলেছিলে যে রাজা আমার ভক্ত দাদা নয়, তুমি নাকি ওই আপনাকে করিয়ে এনেছিলে? বাবু, সেই কথা মুখে আরেকবার তুমি জানিয়ে দাও না বাবু, আমি তুমি আরেকবার জানিয়ে দাও বাবু, আরেকবার জানিয়ে দাও। আমাকে তুমি রাস্তা থেকে কুড়িয়ে এনেছো, তাহলে তাহলে আমি কে? কে? তুই আমার আপন ভাগ্নে রে বাবা। তুই আর রানী দুজনেই আমার বুকের দুটি পাঁজর। রানীর যমজ বোনের হাতে ওই গাজরের বেলায় হারিয়ে ফেললো। তোদের দুটোকে দেখে আজও আমি সেই দুঃখ ভুলে আছি রে বাবা। রাজা রানীকে যাই বলুক না কেন, আমি বলছি তুই আর রানী আমার আপন ভাগনার ভাগ্নি। কি বললে? কথাটা আমার মাথায় হাত রেখে বলো। কি হলো বলো, চুপ করে আছে কেন? বলো বাবু বলো। পারলাম না রে রাজা, পারলাম না। তোর মাথায় হাত রেখে আমি মিথ্যে কথা বলতে পারলাম না। আমি স্বীকার করছি তুই আর রানী আপন মাতুতো ভাই বোন রোজ, আপন মাতুতো ভাই বোন রোজ। তাহলে কে হবে? কে আমার জন্ম দিয়েছে? কে? কে আমার মা? আমি তোর মা রে খোকা। তুমি আমার মা? আমি তোর গর্ভধারী পিতা। তাহলে তাহলে কেন সেই ছোট্টবেলা থেকে মাসির পরিচয় দিয়ে আমার কাছ থেকে দূরে সরে থেকেছো? কেন এতদিন মা ডাকে অমৃত সুধা পান করা থেকে আমাকে তুমি বঞ্চিত রেখেছো? কেন? আমাদের সম্পর্কটাকে প্রকাশ করার আমার যে কোনো সাহস ছিল না রে বাবা, কারণ আমি যে তোকে তোমার অবস্থায় জন্ম দিয়ে ফেলেছিলাম। কি বললে তুমি? তোমার অবস্থায় তুমি আমায় জন্ম দিয়েছো? তার মানে আমি তোমার বেজন্ম সন্তান। নিজের গর্ভের সন্তানকে সন্তান বলে পরিচয় দিতে যদি তোমার এতই লজ্জা, তাহলে তুমি আমার জন্ম দিয়েছিলে কেন? কেন জন্মের পর তুমি আমার গলা টিপে মেরে ফেললে? তুমি আমার ক্ষমা পেলেও এ সমাজ যে আমায় ক্ষমা করবে না গো মা। যতই আমি আলোর জগতে উঠতে চাই না কেন, আজকের এই বিষাক্ত সমাজ আমাকে বেজন বাজারের সন্তান বলে ওই সমাজে রক্ত মানে চলে ফেলবে। আর সব আশা একেবারে শেষ হয়ে গেল মা। আমার সব আশা একেবারে শেষ। কিন্তু শেষ হয়নি রে রাজা, বরং তোর মায়ের মুখের দিকে তাকিয়ে তোর মা যে অনেক আশায় বুক পেতে বসে আছে, তোর মায়ের সম্মানটুকু তুই ফিরিয়ে দিবি না।
তুই তোর জন্মের কৈফত চাইবি না রে রাজা? হ্যাঁ চাইবো। বলো বলো কে আমার জন্মদাতা? সাংবাদিক সত্যম সরকার। সাংবাদিক সত্যম সরকার। হ্যাঁ খোকা, হ্যাঁ। তোর জন্মের আগে সে বিদেশে যাচ্ছি বলে সেই যে চলে গেল, আর ফিরে এলো না। কিন্তু তার বাড়ি কোথায় মা? তা তো আমি জানি না বাবা, তবে তার একটা ভালোবাসার স্মৃতি ছিল, আমাকে যে উপহার দিয়ে গিয়েছিল। ভালোবাসার স্মৃতিচিহ্ন? হ্যাঁ 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 রে, হ্যাঁ। তোর গলায় যে লকের সহ সোনার হারটা ছিল, সেইটাই আমাদের ভালোবাসার স্মৃতি ছিল। আর সেই লকেটের ভিতরে একটা ছবি ছিল, ওদের সেই কুলদেবতা ঠাকুরের ছবি। আর ওইটাই হবে তোর বংশের পরিচয়। তুই এই বংশের বংশধর। তুমি চিন্তা করলে মা, আমি 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 এই লকেটটা দিয়ে কি হাতটা, আমার হাতটা কোথায় গেল? খোকা, হাতটা তুই হারিয়ে ফেললি খোকা, তুই হারিয়ে ফেললি। এবার তুই প্রমাণ করবি কি করে যে তুই ওই বংশেরই সন্তান? তাই তো তাই তো তাই তো তবে কি সেই পুলিশ অফিসার আমার গলার হাতটা ছিনতাই? রাধা রাধা, না না, সবার আগে আমাকে সেই হাতটা খুঁজে পেতে হবে, তারপর তারপর আমার জন্ম পরিচয়। রাধা চললাম চললাম মামু, রাধা আমি চললাম মা। রাধা। তাই তাই যে ভাই হোক, আমি আমার জন্ম পরিচয় খুঁজতে চললাম, রাধা আচ্ছা সেটা আদায় করতে চললাম। আবার কুমারী মায়ের সম্পর্কের স্বীকৃতি। বিদায়। বিদায় মামা। বিদায় মা। বিদায় মামা। রাধা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে বাবা, দিদার শুধু মোবাইল ঘাটাঘাটি না করে একটু পরিণাম করো, বুঝলে? অনেক পুণ্য লাভ হবে। আর মায়েদের বলছি, ওগো মায়েরা, ওই সন্ধ্যা টিভির সামনে বসে ওই সংসার ভাঙার কুট কাচালি গুলো না শিখে একটু হরিনাম করো, তাতে সংসারের শান্তি বজায় থাকবে। হরিনাম হলো নাম সুধা, আর জপলেই বাড়বে প্রেম ক্ষুধা। তাই তো গুরুদেব পরম প্রেমময় শ্রী শ্রীমুক্ত কালপুরুষ বলেন, অন্ধকারের আলো দিতে পুজোর প্রতি হয়ে চলো, নিজের কথা ভুলে গিয়ে মানুষের কথা বলো। জীবে দয়া করে যেজন, সেই জন সর্বজন ঈশ্বর। প্রণাম করবে। কৃষ্ণ কহ, শান্ত রহ, অনন্তকাল তথা জন্ম জন্মান্তর তোমাদের হরির চরণে মতি থাক। হরির চরণে মতি থাক আমার থাক। আপনার জন্য যেন আমাদের একটা গতি হয় প্রভু। আজকাল মানুষেরা নাম ধ্যান করতে চায় না গুরুদেব। সেই জন্যই তো এই সমাজ আজ রসাতলে যাচ্ছে। যারা নাম ধ্যান করার সময় পাচ্ছে না, তাদেরকে বলো জীবের প্রতি প্রেম বা জীব সেবা করতে। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন,
জীবে প্রেম করে যেজন সেজন সে বিশেশ্বর। শ্রীকৃষ্ণ নয় গুরুদেব, স্বামী বিবেকানন্দ বলেছিল কৃষ্ণ কহো চুপ রহো। বেটার বেশি মাতব্বরি হয়েছে। গীতার প্রতি হিন্দুদের একটা আলাদাই দুর্বলতা, তাই গীতার নাম করে যা বলবে ওরা তাই বিশ্বাস করবে। হ্যাঁ, যা বলছিলাম, ঈশ্বরের সৃষ্টি প্রতিটি জীবের মধ্যে ঈশ্বর বিরাজমান, তার মনে রাখবে জীবের প্রতি প্রেম বা জীব ছাড়া করলে ঈশ্বর সে প্রেমে মূর্ত হয়। তাহলে সবাই মিলে একবার বাহু তুলে বলো, হরি হরি বলো। আরে নদিয়া বাবারে ছোছনা পাড়ার ঘরে উদয় হলো নিমাই চাঁদ। কে আনিল রে, কোথায় ছিল রে, মধুর মাখা হইলা। আরে নদিয়া বাবারে ছোছনা পাড়ার ঘরে উদয় হলো নিমাই চাঁদ। এই মধুর মাখা হইলা। নদিয়া বাবারে ছোছনা পাড়ার ঘরে উদয় হলো নিমাই চাঁদ। কে আনিল রে কোথায় ছিল রে মধুর মাখা হইলা। হ্যাঁ, যা বলছিলাম, ঈশ্বরের সৃষ্টি প্রতিটি জীবের মধ্যে ঈশ্বর বিরাজমান, তাই মনে রাখবে ঈশ্বরের সৃষ্টি প্রতিটি জীবের মধ্যে ঈশ্বর বিরাজমান, তাই জীবের প্রতি প্রেম বা জীব সেবা করলে ঈশ্বরের ক্ষেত্রে মূর্ত হয়। আমাকে বাঁচাও শান্ত, আমাকে বাঁচাও। আই বাবা, কি হয়েছে বাবা? সবাই বাঁচাই হয়ে যায়, হাওয়া করছে। হরি হরি, এ কি কাণ্ড! এখানে সাবর ভোজন চলছে, আর তুমি নারী হয়ে কিনা পুরুষের পোশাক পরে এখানে ঢুকে এই পবিত্র স্থানটাকে অপবিত্র করছো। পুরুষ না নারী সেটাই তো বুঝতে পারছি না। আমার মনে হয় এ মর্কট একটি ছেলে। বাইরের রূপ দেখে কখনো ভিতরের গুণ বিচার করা যায় না গিরিজি। কাচের মতো দেখতে হলো, হীরের মূল্য অনেক, শুধু হীরেটাকে চেনার ক্ষমতা থাকা চাই। বলো মা, তোমার কিসের বিপদ? এই পুলিশ, পুলিশ আমাকে ধরবে বলে আমার ভিতরে তাড়া করেছে। আমাকে একটু দয়া করে লুকোবার জায়গা দিতে দিন না। তুমি পাশের ঘরে যাও, ও ঘরে একটি গুপ্ত দরজা আছে, সেই দরজা খুললেই দেখবে একটা সিঁড়ি নিচের দিকে নেমে গেছে, সেই সিঁড়ি দিয়ে নামলেই তুমি একটা গুপ্ত কক্ষে পৌঁছে দেবে। আচ্ছা, তুমি সেখানে গিয়ে বিশ্রাম নাও। অনেক অনেক ধন্যবাদ শাহ বাবা, আমাকে বাঁচার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবার ভক্তবিন্দুকে প্রস্তাব দেব। এখন আমি কিছু ব্যক্তিগত কালচার। তবে তাই করুন গুরুদেব। এই ভক্তবৃন্দ, আজকে ধর্মসভা এখানে সমাপ্ত করলাম। এবার আপনারা প্রস্থান করুন। বাই বাই। তুমি আবার হন্তদন্ত হয়ে ছুটে গেলে কেন? যে মেয়েটা একটু আগে ঢুকেছে, ওকে শিগগির তাড়ান বললে। ওর নাম ভেলকি, ও একটা দাবি আসামি। পুলিশ চিন্তায় পকেটমার করে। যার যা করবো সেটাই তার ধর্ম। কিন্তু গুরুদেব, সাপের ধর্ম হলো দংশন করা,
তাই বলে কি দুনিয়ার সমস্ত সাপকে হত্যা করতে হবে? তার তো কোনো মানে নেই বলছ। তুমি যে সাপ ফনা তুলে দাঁড়াবে তার ফনা থেকে তুলতে হবে। একদম ঠিক কথা বলবে। এই যে ছড়া ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। না ভগবান, গুরুদেবের ভাববেন। তা তোমাকে যে কাজের ভাব দেওয়া হয়েছিল তার কি হলো? আমি আপ্রাণ চেষ্টা করছি গুরুদেব। শুধু চেষ্টা করলে হবে না বলছ, সম্পূর্ণরূপে সফল হতে হবে। তুমি তোমার এলাকার প্রত্যেকটি ঘরে খোঁজ নিয়ে দেখো, তার বাড়িতে বিবাহযোগ্য ভদ্রলোকেরা রয়েছে যাদের পরেরও ভাবে বিয়ে হচ্ছে না বলে জীবন নষ্ট হতে বসেছে। তাদেরকে আমার আশ্রমের সেবাটা শিল্পে নিয়োগ করবো আর নতুন জীবন দান করবো। একদম ঠিক কথা বলবে। তাই তো আমি সবসময় মেয়েদেরকে বলি, মা জননীরা এই স্বামীর হাতে পিস্তল লাঠি খেয়ে এই স্বামীর পদ সেবা করাচ্ছে, আমাদের সেবা করুন, অনেক পূর্ণ লাভ হবে। তবু মেয়েরা ওই স্বামী সংসার না অভিজিৎকার পেছনেই ছুটে পড়বে, কিন্তু গর্ভের মধ্যে আসবে না। ওরা একটা সংসার আর স্বামী সন্তান পেলে নিজেকে সুখী মনে করে। ভুল বললে বলছ। সব মেয়েরা যদি সংসার পেলে সুখী হতো তাহলে ভেলকি রাস্তায় নেমে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করতো না। লোকের বাড়ি তবুও সে তো স্বাধীন। আমি আবার বলছি গুরুদেব, ওই মেয়েটা এখান থেকে দাঁড়ান। ওর পেছনে পুলিশ তাড়া করে এই আশ্রমে ঢুকলো বলে। পুলিশের কাজ করবে, সেটাই তো স্বাভাবিক। তুমি বরং যাও ওই পুলিশ অফিসারকে তদন্তের সহযোগিতা করো। আমায় ক্ষমা করবেন গুরুদেব, এই পুলিশ দেখলে বড্ড আমায় ভয় করে। ওরা কখন যে কোন মুড়ে থাকে কে জানে। কোন ব্যাপারে আমাকে না সন্দেহ করে বসে। আমি বরং পালাই, আমি বরং পালাই গুরুদেব। হরি হরি শ্রী হরি। ওই ছোড়াটার কথা যদি সত্যি হয় গুরুদেব, তাহলে তো আমাদের সারা সর্বনাশ। কেটো করতে কেটো বেরিয়ে আসবে না তো। কেটো করতে গিয়ে কাঞ্চন তো বেরোতে পারে, ভিতরে তো হয় না তিনি। যা করার তিনি করবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছে বিপদের সময় মাথাটাকে ঠান্ডা রাখতে হয়, আর মাথা ঠান্ডা রাখার জন্য কি করতে হয়? ধ্যান করতে হয়। তাই করুন গুরুদেব, ধ্যান করবো। তাই করুন গুরুদেব। আপনার দেয়ালে যাতে কোনো বিঘ্ন না ঘটে আমরা সেদিকে কোড়া নজর রাখছি। সর্বধর্মমান পরিত্রাণ মাবেকং শরণং অহংকার পাপো ভক্তায় মাসুচং ভিতরে কি দাঁড়াবে সাহেব? আমি আশ্রমের আচার্যের সঙ্গে কথা বলতে চাই। কিন্তু উনি তো এখন ধ্যানে মগ্ন। প্লিজ ওরা ধ্যান মানান, নইলে যে অনেক দেরি হয়ে যাবে। এই যে আমার কথা শুনতে পাচ্ছেন? আমায় ক্ষমা করবেন আচার্য, আমার কর্তব্যের কারণে আপনার ডিস্টার্ব করতে বাধ্য হচ্ছি। কর্তব্য পরায়ণ মানুষগুলোকে আমার বড্ড ভালো লাগে। তোমাদের মতো কর্তব্য পরায়ণ পুলিশ অফিসাররা যথাযথ কর্তব্য পালন করলেই তো সবাই তাদের সুরক্ষিত থাকবে। কিন্তু আপনার কজন নিজের কর্তব্য পালন করছে। হ্যাঁ যা ওসব কথায় বলো অফিসার, তোমার কর্তব্য রক্ষায় আমি কি সাহায্য করতে পারি? কিছুক্ষণ আগে
ভেলকি নামে একটা চোর চিটিং বাজবে আমার তার আগে আপনার আশ্রমে ঢুকে পড়েছে। কৃষ্ণ কহ, শান্ত রহ, চোর চিটিং বাজবে। হ্যাঁ আচার্য, একটা মেয়ে এত ডেসপারেট হতে পারে আমরা কল্পনা করতে পারি না। কখনো ছেলে ছেলে রাস্তায় ছিনতাই করছে, আবার আবার কখনো নকল পুলিশ ছেলে ওই সাধারণ মানুষদের ভয় দেখিয়ে তাদের সর্বস্ব কেড়ে নিচ্ছে। তোমার কথা শুনে তো আমি স্তম্ভিত হয়ে যাচ্ছি। ওই মেয়ে তো নারী জাতির কলঙ্ক, শাস্তি হওয়া উচিত। এই জন্যই তো বলছি আপনার এই শিষ্যদের বলে ওই মেয়েটিকে আমার হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করুন। তা যদি পারতাম তাহলে বড় খুশি হতাম অফিসার, কিন্তু তেমন কোনো ঘটনা তো এখানে ঘটেইনি। আমার দৃষ্টি এড়িয়ে কোনো অবাঞ্ছিত নারী এখানে প্রবেশ করতে পারিনি। কিন্তু কিন্তু আপনি ধ্যান মগ্ন ছিলেন, ওই অবস্থায় কে এলো গেল তা আপনি জানলেন কেমন করে? তুমি জানো না অফিসার, আমার একটা অদৃশ্য দ্বিতীয় নয়ন আছে, আর তারে গুলি ধ্যান মগ্ন থাকলেও আমি সারা দুনিয়ার উপর নজর রাখতে পারি। তাই আমি তোমায় বলছি এখানে কেউ আসেনি। তুমি এখন অতি পবিত্র ধাম, এখানে পাপিষ্ঠ পা রাখলে সঙ্গে সঙ্গে ভাই যদি বলে মানতে হবে, তার বিশ্বাসের বিনয় বস্তু করতে বহু। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, হ্যাঁ তাই অযথা তর্কে লাগিয়ে আমার উপর বিশ্বাস রাখো, শ্রীহরি তোমার মঙ্গল করবে। আইন কখনো প্রমাণ ছাড়া কোনো কিছু বিশ্বাস করে না আচার্য। আমি নিজেই তোকে মেয়েটাকে এই আশ্রমে ঢুকতে দেখেছি। আমি দায়িত্ব নিয়ে আবার বলছি, বাইরের কোনো অবাঞ্ছিত পাপিষ্টি নারী এখানে প্রবেশ করতে পারিনি। তুমি এখন আসতে পারো। পুলিশের চোখকে ফাঁকি দেওয়া এতটা সহজ নয় আচার্য। আপনার মনে হয় আমি নিশ্চয় কোনো অত উদ্দেশ্যে মেয়েটিকে আড়াল করতে চাইছেন? হরি হরি, গুরুদেবকে অসাধু বলা। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, সাধু সন্ন্যাসীরা মানুষ কথা অমান্য করলে তার ইয়ে হবে, ও পাপে তার বংশ নাশ হয়ে যাবে। গীতার বাণী যে সবাই মানত, তার আদালত দাঁড়িয়ে এ হুড়ি হুড়ি মিথ্যা করে বলতো না। আমি এই আশ্রম চাষ করবো। কৃষ্ণ কহ, সুন্দর হোক।
কেন বাবা কেন তুমি বৃদ্ধাশ্রমে যাওয়ার কথা ভাবছো কেন? যারা নিঃসন্তান, যাদের কেউ নেই, তারাই তো বৃদ্ধাশ্রমে গিয়ে থাকে। এটা দেখো, এটা তোমার বাবার একটা গোপন ডায়েরি, আর এর মধ্যে তোমার বাবার অতীত জীবনের কি জঘন্য কিচ্ছা কাহিনী লিখে রেখেছে। পড়ে দেখো ভালো করে। বাবা, আমার বাবার সম্পর্কে আর একটা বাজে কথা বলবে না। একটা কথা শুনে রাখো, আমাকে জন্ম দিতে গিয়ে আমার মা মারা গেছেন, আর তারপর আমাকে যাতে অনাদরে অবহেলায় মানুষ না হতে হয়, আমার বাবা দ্বিতীয়বার সংসার করেছি। যে মানুষটা সারা জীবন ধরে এত বড় স্যাক্রিফাইস করে গেল, আর তার চরিত্র নিয়ে তুমি প্রশ্ন তুলছো। একদম ঠিক। কারণ প্রশ্নটা তোমার বাবাই আমাকে উস্কে দিয়েছে। তাই আমিও চাইছি ছেলে হিসাবে তোমারও জানা উচিত ওই মাধবী নামে মেয়েটা তোমার বাবার আসলে কে। তুমি থামবে? না খোকা না, বৌমা যখন এত কিছু জেনে ফেলেছে তখন বাকিটা তোদের দুজনেরই জানা দরকার। বাবা, দীর্ঘ 27 বছর আগে মাধবী নামক একটি মহিলার সঙ্গে আমার একটি মানসিক সম্পর্ক তৈরি হয়েছিল, আর আমরা দুজনকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছিলাম। আর সেই ভালোবাসার ফলস্বরূপ মাধবী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বাবা, এমন সময় হঠাৎ সাংবাদিকতার কাজে আমাকে 1 মাসের জন্য বিদেশে যেতে হয়। সেখান থেকে ফিরে এসে আমি মাধবীকে বিয়ে করবো সে কোথাও দিয়ে যায়, কিন্তু সেখানে আমার পাসপোর্ট ভিসা সমস্ত জরুরি কাগজপত্র চুরি হয়ে যায়। তাই যথাসময় আমি দেশে ফিরতে পারিনি খোকা, যথাসময় দেশে ফিরতে পারিনি। তারপর নতুন করে পাসপোর্ট ভিসা তৈরি করতে দেশে ফিরতে আমার 7 থেকে 8টি মাস সময় লেগে যায়। দেশে ফিরে মাধবীকে আমি কোথাও খুঁজে পাইনি। জানি না মাধবী আজও বেঁচে আছে কিনা, সে কি আমার সন্তানের জন্ম দিতে পেরেছে কিনা জানি না, কিন্তু আমার মন বলছে মাধবী ও তার সন্তান আজও কোথাও না কোথাও বেঁচে আছে, কোথাও না কোথাও বেঁচে আছে। কি বললে বাবা? আমার যে আরো কোনো দাদা বা দিদি আছে, আমার যে আরো একজন স্নেহময়ী মা আছেন, এই কথা তুমি আমাকে আগে বলোনি কেন? তাহলে অনেক আগে আমি ওদের খুঁজে নিয়ে আসতাম। আচ্ছা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? বাইরে তোর তো ঝামেলা, আমি তুই ঘরের ভেতর আনতে চাইছো। আপদ নয়, ওরাই আমার আপন জন। ছোটবেলায় আমি মাকে হারিয়েছি। মাতৃস্নেহ যে কি আমি তা বুঝিনি। তাই ওই মাকে যদি আমি পাই। খোকা, সব কিছু ওদের খুঁজতে যাবি খোকা? নিশ্চয় যাবো বাবা, নিশ্চয় যাবো। যেখান থেকে হোক, যেমন করে হোক, ওই মাকে আমি খুঁজে নিয়ে আসবোই। বলো বাবা, বলো, আমার সেই মায়ের নাম কি? মাধবী দাস। মাধবী দাস? তুমি কে গো মেয়ে? আর মাধবীর নাম বা জানলে কি করে? কেন জানবে না? মাধবী তো আমার মায়ের নাম, আমি তো মাধবী দাসের একমাত্র মেয়ে। তুমি মাধবীর মেয়ে? হ্যাঁ। আর তুমি নিশ্চয়ই সাংবাদিক
সরকার? হ্যাঁ, আমি সাংবাদিক সত্যম সরকার। তাহলে তুমি তোমার বাবু বাবু যাতে বাবা বলে ডাকো তাকে আমার বাবু করে দিচ্ছি। আমার বাবা দাঁড়াও। এই পুলিশটা আবার আমাকে চিনে ফেললো না তো? হায় ভগবান। তোমাকে কোথাও দেখেছি বলে মনে হচ্ছে। না 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 না, আমাকে কি করে দেখবে? আমি তো কোনোদিনও তোমার সামনেই আসিনি। কিন্তু কিন্তু আমার মন বলছে তোমাকে আমি কোথাও আগে দেখেছি, কিন্তু কিন্তু কোথায় কোথায়? টিভিতে? হ্যাঁ টিভিতে, হ্যাঁ টিভিতে। আমি না টিভিতে এখন এই দিদি নম্বর ওয়ানে গিয়েছিলাম, সেখানে নিশ্চয়ই আমাকে দেখেছো। গিয়েছিলাম তো। আর শুধু দিদি নাম্বার ওয়ানে আমি চ্যাম্পিয়ন হয়ে আসিনি, সেখানে আমি আমার মায়ের করুণ কাহিনী বলে এসেছি। লড়াইয়ের কাহিনী। হ্যাঁ, যদি ওখানে কি সব দিদিরা একেবারে গুল মেরে চলে আসে, কিন্তু আমি না, একদম গুল মারিনি। সব সত্যি সত্যি কথা আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে এসেছি। কি সত্যি কথা? ওই যে আমার মা কেমন করে সমাজের লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে কুমারী অবস্থায় আমার মতন একটা মেয়েকে জন্ম দিয়েছিল, সেই করুণ কাহিনী আমি টিভির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব বলেছিলাম। আর আমার দুঃখের কথা শুনে ওই রঞ্জনাদের চোখেও তো ঝরঝর করে জল পড়ছিল। তাই বুঝি? তাই তো। আচ্ছা আচ্ছা, তুমি কেমন মানুষ বলো তো? আমার মাকে যদি তুমি বিয়ে নাই করবে তাহলে ভালোবাসতে গিয়েছিলে, আর ভালোই যদি বেসেছিলে তাহলে তাকে ছেড়ে চলে এলি কেন? ছেড়ে আমি যাইনি রে মা, ছেড়ে আমি যাইনি। এই পরিবার তো পরিস্থিতিতে আমরা একে অপরকে হারিয়ে ফেলেছিলাম। তুমি বুঝি মাধবীকে সঙ্গে করে নিয়ে এসেছো, আর সে বুঝি আমার প্রতি অভিমান করে এখনো বাইরে দাঁড়িয়েছি। যে যাও যাও যাও, তোমার মাকে ভিতরে নিয়ে এসো, যাও। মা, মাকে কোথায় পাবো? সে তো অনেকদিন আগে মারা গেছে। কি বললে? মাধবী মারা গেছে? আমি যে গন্ধ বিশ্বাস নিয়ে তাকে ফিরে পাওয়ার আশায় মোহর গুনছি, আবার আমার সব আশা ব্যর্থ হয়ে গেল। মাধবী, আমি আমি তোমার প্রতি মহা অন্যায় করেছি, তুমি আমায় ক্ষমা করো মাধবী, তুমি আমায় ক্ষমা করো, তুমি আমায় ক্ষমা করেছে ক্ষমা করেছে তো। আমার মা মরার সময় বলে গেছে তো বাবার উপরে আমার কোনো অভিমান নেই। আর বলেছে, কি বলেছে? আমি কোনো অবৈধ সন্তান নই, আমি নাকি সাংবাদিক সত্যম সরকারের একমাত্র মেয়ে। আর তাই তো সবার কাছে অনেক খোঁজ নিয়ে আমি এখানে তোমার কাছে চলে এসেছি। মাধবী, বাবা গো, তুমি আমাকে তোমার সন্তান বলে স্বীকার করে নেবে তো? না, আমি বিশ্বাস করি না। তুমি যে ওনারই সন্তান, তার কি প্রমাণ আছে তোমার কাছে? প্রমাণ? হ্যাঁ প্রমাণ। ঠিক কথা, তুমি যে মাধবীর এই গর্বের সন্তান, তার কি প্রমাণ রয়েছে তোমার কাছে? বাবার কাছে সন্তান দেবে প্রমাণ নিয়ে? কি দিনকাল পড়লো। তেমন কোনো প্রমাণ তো নেই, তবে আমার মা মারা যাবার সময় এই হারটা আমার গলায় পরিয়ে বলেছিল, এই হার নাকি আপনি ভালোবাসার স্বীকৃতি স্বরূপ আমার মায়ের গলায় পরিয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে।
বিদেশে যাওয়ার দিন নিজে মাধবীর গলায় পরিয়ে দিয়েছিলাম, আর সেই হারে প্রমাণ করবে কে মাধবীর গর্বের সন্তান। এই তো সেই হার, এই তো মাধবীর গলায় এই হারটা পরিয়ে দিয়েছিলাম আমি, আর হারে হারে প্রমাণ করবে কে মাধবীর গর্বের সন্তান। দেখো, তবুও যদি তোমাদের আমাকে সন্দেহ হয় যে আমি তোমাদের সন্তান নই, তাহলে আমি বিনা অধিকারের বাড়ি থেকে আমি চলে যাব। না রে মা, না, আর আমার মনে কোনো সন্দেহ নেই। তোর মায়ের প্রতি আমি অনেক অনেক অবিচার করেছি, তোর প্রতিও অনেক অবহেলা করেছি। আর তোকে কষ্ট দেব না রে মা, আর তোকে কষ্ট দেব না। ওরে খোকা, আজ আমি স্বীকার করছি ওই মাধবীর মেয়ে তোর বড় দিদি। বাবা, কি বললে বাবা? তুমি তুমি আমার দিদি? আমার দিদিটা বোন ছিল না বলে আমার মনে খুব কষ্ট ছিল। এবার এবার প্রতি বছর আমি তোমার হাত থেকে ভাইফোঁটা নেবো, ভাইফোঁটা। ওটা দেবো না কাটা ছড়াবো সেটা তো অচিরেই টের পাবে। আয় আয় ভাই, আয় বা আমার বুকে আয়। খুব আমার বুকের একটি দিক ভরে রাখলো, আর একটি দিক বড়ই কালি ছিল রে মা। সেই খালি দিকটা এবার তুই ভরিয়ে দে। আয় খোকা, আয় আয় বাবুরে, আয় আয়। বলতে হবে যেমন করে হোক, রানীকে কোথাও বলতেই হবে। আমিও রাখার ইঙ্গিতে বুঝে নিয়েছি ও আমাকে ভালোবাসে, তাই তো তাই তো তাই তো আজ রানীকে আমি সামনে পেলে বলবো। কি বলবি রে চন্দন? আমি তোকে কি আমাকে তুই কি? ইয়ে তোর না মানে কথাটা হচ্ছে, আরে এত আমতা করছিস কেন? বল না কি বলবি? না মানে বলতে চাই ও কথা আমি কেমন করে বলবো। আরে কি কথা, কাকে বলবি? আমার মনের মানুষকে, তাকে আমি বলতে চাই যে আমি তোকে ভালোবাসি। সত্যি তুই তাহলে একটা ভিতর ডিম মনে মনে প্রেম করছিস, অথচ নিজের প্রেমিকাকে নিজের উপকরণ করে বলতে পারছিস না। আচ্ছা আচ্ছা বল তো কি মনে মানুষ, আমি তাকে কি বলে দেবো যে চন্দনকে ভালোবাসে? রানী, কি হলো এবার বল না, কে তোর মনে মানুষ? এবার কে? তুই। কি চন্দন? কি বললি তুই? না 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 না, কেন হতে পারি না রানী? আমি কি দেখতে বড্ড খারাপ? তোর পাশে দাঁড়ানোর কি আমার কোনো যোগ্যতা নেই? বল। চন্দন আমার কথাটা শোন চন্দন। চাই না, আমি আমার সব বস্তু দিয়ে তোকে আমি রানী সাজিয়ে রাখবো। তুই শুধু একবার বল রানী, বল যে আমাকে ভালোবাসিস, বল। রানী, এত করে বলার পর তুই আমায় ফিরিয়ে দিবি? হ্যাঁ চন্দন, আমি তো অন্য একজনকে ভালোবাসি। কাকে ভালোবাসিস তুই? রাজাকে। রানী, চন্দন কি বোকা আমি দেখ, না জেনে শুনে হঠাৎ করে তোকে একটা বাজে কথা বলে ফেললাম। চন্দন আমায় ক্ষমা করে দে রানী, বিশ্বাস কর আমি জানতাম না যে তুই রাজাকে ভালোবাসতিস। তাহলে তাহলে আমি কখনো এই কথা তোকে বলতাম না। রাজা অনেক ভালো ছিলেন, রাজা অনেক ভালো ছিলেন। তোরা সুখী হ রানী, তোরা সুখী হ। অনেক অনেক রাজা এখনো ফিরে গেল কেন? রাজার চিন্তায় সবাই তো অস্থির হয়ে আছে। তবে কি
রাজা এখনো ওর জন্মদাতার খোঁজ পায়নি? পারলাম না রানী। আজও আমি সাংবাদিক সত্যম সরকারের ঠিকানাটাই খুঁজে বের করতে পারলাম না। রাজা, রাজা তুই ফিরে এসেছিস? হ্যাঁ রে রানী, হ্যাঁ। ক্লান্ত, বিধ্বস্ত, পরাজিত হয়ে আজ আমি ফিরে এসেছি, কিন্তু কিন্তু এত সহজে আমি হাল ছাড়বো না। তাই তাই যে হয়ে হোক আমি তার কাছে পৌঁছে তার পায়ে ধরে অনুরোধ করে বলবো, বাবু মশাই, বাবু মশাই, আপনি আপনি আমার মাকে স্ত্রীর মর্যাদা দিন, স্ত্রীর মর্যাদা দিন, স্ত্রীর মর্যাদা দিন। আরে রাজা যে নাকি সেই লম্পট ভক্তকে একেবারে ধরে বেঁধে এনেছে। কথা বলবো। আচ্ছা, তুই লেখাপড়া শিখেও কিন্তু বোকা কিলো আমাদের চলন্ত বাপটা ঘুরে বেড়াচ্ছে, সেদিকে নজর না দিয়ে কোন বাপ কবে ভেঙে পড়লো তার খোঁজ করতে। কি বলতে চাস তুই? মানে বলছিলাম তোর আর নতুন করে বাপ খোঁজার দরকার নেই। ওই মনোহর কাকার সাথে তোর মায়ের বিয়ে দিয়ে দে। তোর মায়ও একটা পারমানেন্ট স্বামী পেয়ে যাবে। তোর নতুন আমার মাকে যেমন আমি দেবী বলে মনে করে, তেমনি আমি মামুকেও দেবতার মতো শ্রদ্ধা করে। তাই তাই ওই দুটো মানুষের নামে আর একটা নোংরা কথা বললে আমি তোর চিপটাই ছেড়ে দেবো রে জানোয়ার। আরে চুপ শালা! তোর ওই দেবার দেবী ডুবে ডুবে জল খাচ্ছে, তাকে আমি চালিয়ে বেড়াচ্ছি। শালা দিনের বেলা ভাই বোন সেজে ঘুরে বেড়াচ্ছে, আর রাতের বেলা স্বামী স্ত্রী সেজে মজা লচ্ছে। এই শালা! তোর এত সাহস! বুঝছি না আমার দেবী মার বাবুকে নিয়ে নোংরা মন্তব্য করে তোকে আজ আমি শেষ করে দেবো না বলে। এদিনের মতো আজও আমি তোর হাতে মার খেয়ে বলাবো না, তোকে আজ আমি কুচি কুচি করে দেবো, কুচি কুচি। এদের মতো অসভ্য মানুষগুলো আবার সুস্থ হয়ে বাঁচতে দেবে না রানী। রাজা, এরা এরা আমার জন্ম পরিচয়টাকে নিয়ে ব্যঙ্গ করে রাজা, এখন আমার মায়ের চরিত্র নিয়ে কালি ছিটাচ্ছে। রাজা, এদের মতো মানুষগুলোকে খুন করে ফাঁসিতে তোলা অনেক ভালো, অনেক ভালো। রাজা, খুন করে তোকে ফাঁসিতে চড়তে হবে না রে রাজা। তোর আমি এমন হাল করে ছাড়বো যেখানে তুই লজ্জায় ঘৃণায় নিজেই ফাঁসি নিয়ে নেবে। আমি বলে তোদের পরিবারের সবাইকে নিয়ে সরকারে এমন বদনাম ছড়াবো যে তোদের আমি জিনা হারাম করে দেবো, জিনা হারাম। আমার মায়ের গায়ে যদি এক বিন্দু মিথ্যে কলকে রাজ লাগে তাহলে তোকেও আমি ছেড়ে কথা বলবো না রে বলে। কথা তুই বাঁচবি রাজা। আচ্ছা, তুই এতদিন কোথায় ছিলি? তোর জন্য দিন রাত কাঁধে বসে কাঁদছি। তোর কথা ভেবে ভেবে মামুন আরো বোকা হয়ে গেছে। তুই ফিরে চল রাজা, তুই ফিরে চল রাজা। আমার মতো একটা বেজন্ম সন্তানের যে এই ভদ্র সমাজে জায়গা হয় না।
ওই হারামি বুলেট চারিদিকে প্রচার করে বলছে আমি নাকি চালক একটা কুমারী মায়ের বেজন্ম সন্তান। তাই তো আমি যেখানেই যার কাছে যাই রাজা তারা আমার অধিক টাকা নিয়ে ব্যাংক বিদ্রুপ করে রাজা আমার মায়ের চরিত্র নিয়ে অশ্লীল কথাবার্তা বলে। রাজা আমার মা নাকি কুলোটা রাজা একটা কলঙ্কিনী একটা নষ্ট চরিত্রের মেয়ে। রাজা ইচ্ছায় ওদের চিপটাকে টেনে ছিঁড়ে ফেলে বৌমা মেরে উড়িয়ে দিই ওই খুব ধরা সভ্য সমাজ থেকে। কিন্তু আমি পারি না রে রানী। আমি যে বড়ই অসহায় রানী। তাই তো ইচ্ছে থাকলেও আমি কিছুই করতে পারি না রানী। আমি কিছুই করতে পারি না, কিচ্ছু না। বলছি কি তুই কাঁদিস না, আমার কথা শুন, তুই তো অনেক লেখাপড়া শিখেছিস। চল না আমরা এই দেশ ছেড়ে অন্য কোথাও চলে যাই, তুই সেখানে গিয়ে একটা চাকরি খুঁজে নিবি, তারপর এই জন্মের অতিরিক্তদের ভুলে গিয়ে আমরা একসাথে বাঁচবো। কিন্তু আমার মায়ের কি হবে রে রানী? আমার মা কি সারাটা জীবন ওই কলঙ্কের বোঝা নিয়ে বুক লুকিয়ে থাকবে? না, আমি যখন কথা দিয়েছি তখন আমি আমার মায়ের সম্পর্কের স্বীকৃতি আমি ফিরিয়ে আনবই। আর আমার ভালোবাসার মর্যাদা দিবি না? তোর ভালোবাসার মর্যাদা তোর মনে নেই সেই ছোট্টবেলায় পুতুল খেলার কথা? ছোট্টবেলার পুতুল খেলা? হ্যাঁ চল না রাজু, একবার সেই ছোট্টবেলায় ফিরে যাই। তোর মনে পড়ে আমরা সেই ধুলো বাটি দিয়ে কত সুন্দর করে আমাদের ভালোবাসার খেলা ঘর বানাতাম। তারপর তুই বল খেলি আর আমি কাঁচামাদের ঘুমটা দিয়ে বৌদির তোর সামনে এসে দাঁড়ালে তুই আবার চিবুক ধরে আমার দিকে মিটিমিটি করে চেয়ে বলতিস ভীষণ সুন্দর লাগে। আর তখন তোর কথা শুনে লজ্জায় রাগা হয়ে যেত আমার মুখ। আমি তোর কাছে দূরে সরে গিয়ে মুক্তি তোকে মিটিমিটিতে হাসতাম আর তুই বলতিস আর আমি হাসতে হাসতে বলতাম ওই লজ্জাবতী লতা, এতই যদি লজ্জা তাহলে আমার বলতে কেন? আজ থেকে তো তোকে আমি ও বলেই ডাকবো। ও ও ও নদী যদি যাই ফিরে যেতে সাগর পাড়ে কি বিরহ মেনে নিতে সাগর পাড়ে কি
লজ্জা? কিসের লজ্জা? সবাই তো জেনেই ফেলেছে যে তুই আর আমি এখন ভাই বোন নই। তাহলে তাহলে আমাদের ভালোবাসার সম্পর্কতে কিসের আপত্তি? ভালোবাসার সম্পর্ক চেয়েও তোর জন্য যে আমার হৃদয়ে আরো আরো এক মধুর সম্পর্ক রয়েছে রে রানী। আর আর সেই সম্পর্ককে কলঙ্কিত করে আমি তোর সাথে ভালোবাসার সম্পর্ক করতে পারবো না রে। কেন পারবি না? আমি মুগ্ধ বলে আমার সাথে ভালোবাসার সম্পর্ক করতে তোর ঘৃণা হচ্ছে, তাই না? তবে তুই শুনে না রাজা, আমার কথা তুই আর শোনে না। আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না। তাই এই মুহূর্তে আমি তোকে শেষ করে দেবো। ছাড় বলছি, ছাড়, ছাড়, ছাড়। ছাড় বলছি, ছাড়। তাই মেনে নেওয়ার অভিনয়টা আমাকে করে যেতে হবে। কেন তুই আমাকে বাঁচালি রাজা? আমি তো মরতেই চাই, আমি তো মরতেই চাই রাজা। তুই মরলে আমি কি নিয়ে বাঁচবো রানী? রাজা, তোর আর আমার চাওয়া যে আলাদা নয় রানী। তুই কি চাস আমি সারাটা জীবন এই বেজন্মার কলঙ্ক মাথায় নিয়ে বেঁচে থাকি? তুই কি চাস না আমি আমার বাবাকে ফিরে পাই? নিশ্চয়ই চাই রাজা, নিশ্চয়ই চাই। কিন্তু কোথায় কোথায় তোর বাবা? সাংবাদিক সত্যম সরকার। কিন্তু সে যে কোথায় থাকে আমি আজও তার সন্ধান পেলাম না। আমার গুরুদেবের কৃপা হলে তুমি তোমার সমস্ত হারানো জিনিস ফিরে পাবে। কালপুরুষ তিনি হলেন ত্রিকালযোগ্য মহাপুরুষ। তিনি তার দিব্য চক্র দিয়ে দুনিয়ার কোথায় কি ঘটছে তিনি তার সব দেখতে পান। আর বলছি আপনারা একবার আমার গুরুদেবের চরণে সমর্পণ হন, দেখবেন আপনাদের হয়তো কোনো উপকার হবে। কোথায় থাকে তোমার গুরুদেব? এখান থেকে প্রায় 10-12 মাইল দূরে থাকে আমার গুরুদেব। হ্যাঁ, এই কথা আমিও আগে শুনেছিলাম। সেই আশ্রমের বাবাজি নাকি গণনা করে অনেক সমস্যার সমাধান করে দিয়েছি। তাই বলছি চল না রাজা, চল না। আমার মনে হয় ওখানে গেলে বাবাজি নিশ্চয়ই কিছু বলতে পারে। তোকে মাথা খারাপ হয়ে গেছে রানী? এসব আজকাল কেউ বিশ্বাস করে? বিশ্বাস অবিশ্বাসের কি যায় আসে দাদা? ওখানে গিয়ে যদি আপনার কোনো উপকারে